বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। মাই ক্লাস্টার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। একজন শিক্ষার্থীকে সাক্ষরতা জ্ঞান বা লিটারেসি এবং সংখ্যাগত জ্ঞান বা নিউমারেসি দক্ষতা অর্জন করানোর জন্য একজন শিক্ষক হলেন তিনি কার্যকর নিয়ামক এবং তার কোনো বিকল্প নেই। তো তাই তাকে একজন শিক্ষককে জানতে হয় শিক্ষার্থীর এই সাক্ষরতা জ্ঞান অর্জন করানোর জন্য, দক্ষতা অর্জন করানোর জন্য এবং নিউমারেসি দক্ষতা অর্জন করানোর জন্য শিক্ষার্থীর অবস্থানটি কোথায় আছেন, তিনি কোন অবস্থানে আছেন সেটা জানার জন্য পদ্ধতিগতভাবে তার যে কগনিটিভ অবস্থাটা সেটা জানানোর জন্য যে পদ্ধতিগতভাবে যে কাজটি করা হয় তাই হলো বেজলাইন সার্ভে। তাই আমরা আজকের ভিডিওতে জানবো যে বেজলাইন সার্ভের কি, বেজলাইন সার্ভের প্রেক্ষাপটটি কি এবং বেজলাইন সার্ভে করার জন্য আমরা কোন ধরনের টুলস ব্যবহার করব এবং ডাটা সংরক্ষণ কিভাবে করব এবং সেই ডাটা সংরক্ষণ শেষে আমাদের পরবর্তী করণীয় কি। তো প্রথমেই আসি বেজলাইন সার্ভে কি। তো সাধারণত শিক্ষক তার ক্লাসের সকল শিক্ষার্থীর অবস্থান জানবেন, এটাই একটা প্রকৃত সকলের ধারণা। যে তবে কাগজে কলমে সিস্টেমেটিক্যালি বা পদ্ধতিগতভাবে শিক্ষার্থীর জ্ঞানমূলক বা কগনিটিভ যে অবস্থা সেটা যাচাই করা এবং তার জন্য তথ্য সংগ্রহ এবং সংরক্ষণ করা, এটাই হলো বেজলাইন সার্ভে, যদি আমি সরলীকরণ করে সংজ্ঞায়িত করতে চাই। তো বেজলাইন সার্ভের প্রেক্ষাপটটা কি, যে আমরা জানি যে শিক্ষা বিজ্ঞানে গঠনবাদ তত্ত্ব নামে একটি থিওরি বা তত্ত্ব আছে। তো সেই গঠনবাদ তত্ত্ব মতে প্রত্যেক ব্যক্তি তার পূর্ব জ্ঞানের সাথে পুনর্গঠনের মাধ্যমে নতুন জ্ঞান শিখে থাকে। অর্থাৎ এই তত্ত্বটা বলে যে একজন শিক্ষার্থী বা একজন মানুষ সে কেউই একেবারে শূন্য পাত্র নয়, কিছু না কিছু তার জ্ঞান থাকে। হতে পারে সেটা পরিপূর্ণ জ্ঞান, হতে পারে সেটা ভুল জ্ঞান, হতে পারে সেটা আংশিক জ্ঞান। যে অবস্থায় থাকুক না কেন আছে একটা, তার সাথে আরও কিছু যোগ করে তিনি হয় নিজেকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাবেন, নয় তিনি ভুল থাকলে সঠিকতার দিকে নিয়ে যাবেন, নয় যদি তিনি একেবারে একটু কম জানেন তার চেয়ে আগের চেয়ে একটু বেশি জানবেন। এই হলো মোদ্দা কথা। তো আমরা এই তত্ত্বমতে বলতে পারি যে প্রত্যেক শিক্ষার্থী তার যোগ্যতার শেখার একটা স্তর রয়েছে এবং পরবর্তীতে শিশুর চারপাশের যে পরিবেশ, সেই পরিবেশ হতে পারে তার বাবা মা, হতে পারে তার ভাই বোন, অথবা তিনি যে সমাজে বসবাস করেন, অথবা হতে পারে তার গুরুত্বপূর্ণ জায়গা বিদ্যালয়ের সেই শিক্ষক এবং সহপাঠী। তো তত্ত্বমতে এই যে যারা যাদের মাধ্যমে তিনি এই জ্ঞানটাকে আরেকটু শানিত করবেন, আরেকটু উন্নততর অবস্থার দিকে নিয়ে যাবেন, এটাকে বলা হয় মোর নলেজেবল আদার্স বা MKO। এই মোর নলেজেবল আদার্স এর সহায়তায় নিয়ে একজন শিক্ষার্থীর শিখনের স্তরকে উন্নত করতে হয়। তো বিষয়টা হলো যে শিক্ষার্থীকে এই যে শিখনের উন্নয়নের ক্ষেত্র বিবেচনা করে সহায়তা করা। তো আমরা দেখতে পাই যে মোর নলেজেবল আদার্স MKO স্তরে যারা আছেন এরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে বাবা মা, তো যেটা আমাদের শিক্ষা ব্যবস্থার সাথে সরাসরি আমরা সম্পৃক্ত না, সেটা হোম স্টাডির মাধ্যমে বা বাবা মায়ের পরিবেশ সেটা ভিন্ন জায়গা। আমরা সরাসরি বিদ্যালয়ের সাথে সম্পর্কিত শিক্ষক এবং শিক্ষার্থী। তো শিক্ষার্থীকেও গাইড করেন যেহেতু শিক্ষক, তো সেক্ষেত্রে শিক্ষার্থীর মাধ্যমে একজন শিক্ষার্থীর সেই কি বলে যে শিখনের প্রাথমিক প্রিলিমিনারি অবস্থাটাকে তিনি একটু অ্যাডভান্স লেভেলে নেবেন, শিক্ষণটাকে শানিত করবেন, সেটাও শিক্ষকের উপরে নির্ভর করেন। তো সেক্ষেত্রে একজন শিক্ষককে জানতে হবে যে একজন শিক্ষার্থী কোথায় আছেন। তো এই যে সহায়তা করবেন, এই সহায়তাটাকে ইংরেজিতে বলে স্ক্যাফোল্ডিং, অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের ভাষায় বলে স্ক্যাফোল্ডিং। তো এর উদাহরণ আমরা নানাভাবে দিতে পারি। যেমন আমার ছোটবেলার একটা উদাহরণ যদি বলি, আমি গাছে উঠতে পারতাম না, তো আমার বাবা আমাকে নিচ থেকে ধরে ধরে সহায়তা করতেন। এরপরে একটা পর্যায়ে গিয়ে তিনি বলতেন যে এখন বাকিটুকু তোমাকে উঠতে হবে। তো এই যে সহায়তা করার জন্য একটু ভয় ভীতি দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, তারপরে ওঠা, স্ক্যাফোল্ডিং। যদি আরেকটা উদাহরণ দিই, যে বিল্ডিংয়ের ক্ষেত্রে একটা ভবন যদি করার সময় আমরা দেখে থাকি যে নানাবিধ যখন ছাদ ঢালাই হয়, নিচে
সেন্টারিংয়ের মাধ্যমে কাঠবাঁশ দেওয়া হয়, কিন্তু একটা পর্যায়ে যখন এটা শক্ত হয়ে যায় তখন কিন্তু কাঠবাঁশটা সরিয়ে নেওয়া হয়। কিন্তু ওই কাঠবাঁশটা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু ছাদেই করা যাবে না। তো এই যে কাঠবাঁশের মাধ্যমে, সেন্টারিংয়ের কাঠের মাধ্যমে যে সহযোগিতা, দিস ইজ স্ক্যাফোল্ডিং। তো আমরা এই যে স্ক্যাফোল্ডিং, তো স্ক্যাফোল্ডিং স্টেজে আমরা দুটি স্টেক হোল্ডার পাই, ইম্পর্টেন্ট জায়গা। বাবা মার পাশাপাশি, বাবা মা তারা তো হোম, কিন্তু স্কুলের কথা চিন্তা করলে দুটি স্টেক হোল্ডার পাই। একজন হলেন শিক্ষক, সম্মানিত শিক্ষক, আর একজন হলেন তার সহপাঠী। তো এই স্ক্যাফোল্ডিংয়ের মাধ্যমে শিক্ষার্থীর একটা লেভেলকে উন্নীত করতে হয়, যেই উন্নয়নের লেভেলটাকে বলা হয় জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বা জেডপিডি। এবং এই জেডপিডিতে পৌঁছানোর জন্য, অর্থাৎ একজন শিক্ষার্থীর জেডপিডিতে পৌঁছানোর জন্য এই বেসলাইনটা সার্ভে করতে হয়। কারণ আমরা ধরেই নিয়েছি যে প্রাথমিকভাবে একজন শিক্ষার্থী, আমরা একটা যদি চিত্র দেখতে পাই, যে সে চিত্রতে দেখতে পাই যে আমরা প্রাথমিকভাবে যদি একজন শিক্ষার্থী এরকম থাকে যে তিনি কি করতে পারেন, সে করার মধ্যে হতে পারে যে তার ভুলও থাকতে পারেন, যেটাকে বলে চাইল্ডস কারেন্ট অ্যাচিভমেন্ট। যে তিনি যদি চাইল্ডস কারেন্ট অ্যাচিভমেন্টে থাকেন, ধরি যে তিনি অ বর্ণমালা চিনেন অথবা চিনেনই না, তো এরকম একটা অবস্থা, বা চিনলে আংশিকভাবে চিনেন অথবা সঠিকভাবে বর্ণের নামটা বলতে পারেন না। এই অবস্থা থেকে ক্লাস 1-এর একজন শিক্ষার্থীর জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, অর্থাৎ তিনি যে সর্বোচ্চ জায়গায় কোথায় যেতে পারেন, তিনি অ বর্ণ চিনবেন, বর্ণ দিয়ে শব্দগুলো বলতে পারবেন, সেই অ বর্ণ ব্যবহৃত হয়ে যে বাক্যে শব্দে ব্যবহৃত হয়েছে সেই শব্দগুলো বলতে পারবেন, সেই বর্ণমালার মাধ্যমে যে শব্দ দিয়ে যে বাক্যের গাঁথনি হয়েছেন সেই গাঁথনিরও আবার একটা লেভেল পর্যন্ত বলতে পারবেন। কিন্তু আমরা এটা আশা করতে পারি না যে যেটাকে বলা হয় যে বিয়ন্ড রিচ অ্যাট প্রেজেন্ট, অর্থাৎ তার যে বর্তমান অবস্থা, অর্থাৎ তিনি অ বর্ণমালা চিনেন না, এই অবস্থা থেকে আমরা কোনোভাবে এক্সপেক্ট করতে পারি না যে তিনি নিজে কবিতা লিখবেন অথবা তিনি 10ম শ্রেণীর একটা বাংলা বই অথবা পত্রিকার একটা পেপার কাটিং পড়বেন। এটাও আমরা আবার আশা করতে পারি না। তো এই বিষয়গুলো, যে তাহলে আমাদের মূল টার্গেট কি থাকবে, যে আমাদের বেসলাইন সার্ভেটা কি জন্য করব আমরা, যে বেসলাইন সার্ভেটা এই জন্য করব যে একজন শিক্ষার্থীর সেটা 1 থেকে 5ম শ্রেণী পর্যন্ত যে অবস্থায় আছে তার যে কারেন্ট অ্যাচিভমেন্ট, তার বর্তমান যে অবস্থাটা সেটা কোথায় আছেন, এবং সেই অবস্থানটা বোঝার জন্য আমরা তাকে কোথায় নিয়ে যেতে পারি, অর্থাৎ কোনটা তার জন্য প্রক্সিমাল ডেভেলপমেন্ট, অর্থাৎ সর্বোচ্চ উন্নয়ন তার জন্য সম্ভব, সেই বিষয়টা আমাদের বুঝতে পারা। তো এই যে জেডপিডিতে পৌঁছানোর জন্য শিক্ষার্থীর বর্তমান অবস্থা যে যাচাই করা, এটা যাচাই করার জন্য মানে বেসলাইন সার্ভের কোনো বিকল্প নেই, এটা করতে হবে আমাদের। তো এখন বেসলাইন সার্ভে, এরপরে যে বিষয়টা আমরা আনতে পারি যে বেসলাইন সার্ভের টুলস নির্বাচন। বেসলাইন সার্ভের টুলস নির্বাচন, তো বেসলাইন সার্ভের টুলস নির্বাচনের কথা যদি আসে, তো বাংলা বিষয়ের বেসলাইন সার্ভের টুলস নির্বাচনে এই 3টি বিষয়কে শিক্ষাবিদরা গুরুত্ব দিয়ে থাকেন। একটি হলো শ্রেণী উপযোগী অনুচ্ছেদ, অর্থাৎ একটি নির্দিষ্ট শ্রেণীর কোনো শিক্ষার্থীদের যদি আমি বেসলাইন সার্ভে করতে চাই, তো একটি শ্রেণী উপযোগী অনুচ্ছেদ নির্ধারণ করতে হবে। সেটা এরপরে সেইটা পড়তে দিয়ে সেখান থেকে বাক্য বা শব্দ সেটা কতটুকু পারে সেটা যাচাই করা, তারপরে শব্দ বা বর্ণ সেই বিষয়গুলো দেখা। অর্থাৎ আমি যদি নমুনা হিসাবে এখানে দেখাতে চাই যে এটা একটা নমুনা সংগ্রহ করেছি আমরা, তো 1ম শ্রেণীর যদি একটা অনুচ্ছেদ আমরা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছি, যে এই অনুচ্ছেদটা একজন শিক্ষার্থীকে পড়তে দেওয়ার পর সে যদি পড়তে পারে শিক্ষকের সহায়তা ছাড়া, তাহলে তিনি এক অবস্থায় তিনি তো ভালো, আর যদি না পারেন সেক্ষেত্রে মানের উপযোগী দেখা, যেরকম শ্রেণী উপযোগী এই বিষয়টার মধ্যে যে এই কার তিনি চিনতে পারেন কিনা, তারপরে যদি একেবারে কারও চিনতে না পারেন অথবা বর্ণ না চিনেন, তো তখন একভাবে। এইভাবে আমরা প্রত্যেকটা শ্রেণীর জন্য এরকম কিছু নির্ধারণ করে নিতে পারি। যেমন 3য় বা 4র্থ শ্রেণীর কথা যদি বলি, যে সেখানেও
একটা শ্রেণী থেকে একটা অনুচ্ছেদ নেওয়া হয়েছে এবং সেই অনুচ্ছেদের মধ্য থেকে যখন যদি না পড়তে পারে, দেখা গেল সে অনেক কাল আগের কথা এটা পড়তে পারে, রংপুরের পায়রা বন্ধ, এই পায়রা বন্ধ শব্দটা উচ্চারণ করতে পারে না, পায়রা পারে বন্ধ পারে না, তাহলে বুঝতে হবে যুক্ত অক্ষরে তার সমস্যা আছে। অথবা তার অন্য দেখা গেল যে এই যে নিচে কিছু উদাহরণ দেয়া আছে। তবে সম্মানিত শিক্ষকবৃন্দ, আমরা যে বিষয়গুলো খেয়াল করব যে এই শ্রেণী উপযোগী অনুচ্ছেদ নির্ধারণ করতে গিয়ে সবচেয়ে উত্তম হয়, সবচেয়ে ভালো হয় যে এটা যদি শ্রেণীকক্ষের নির্ধারিত যে পাঠ্যপুস্তক আছে তার বাহিরের থেকে যদি করা হয় আর কি। অনুরূপভাবে এখানে উদাহরণ দেওয়ার জন্য আরেকটু বোঝার জন্য, যেমন তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ে যদি আমি পাঠ্যপুস্তক থেকে নিতে চাই, একেবারে প্রথম অধ্যায় থেকে, যেহেতু জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারি মাসে যদি আমরা করতে চাই, প্রথম দিক থেকে নিতে পারি। তো সেক্ষেত্রে আমাদের এরকম একটা নির্ধারণ করে দিয়ে পাঠ পড়তে দেয়া, তারপরে না পারলে কিভাবে আমরা করব আর কি, যে শব্দ পড়া, বাক্য পড়া, এভাবে দিয়ে দেখা যে তার অবস্থানটা আসলে কোথায় আছে। পরিচালনা প্রক্রিয়া। এখন যদি আমরা পরিচালনা প্রক্রিয়া নিয়ে কথা বলি, যে ডিপিএডের ক্ষেত্রে পরিচালনা প্রক্রিয়া একরকম হবে, কিন্তু যিনি ডিপিএড বা সিএনএড প্রশিক্ষণে না, তো তিনি বিদ্যালয়ে কিভাবে করবেন। তো একজন বিদ্যালয়ে এই পরিচালনা প্রক্রিয়াটা করতে গেলে আমরা একেবারেই যারা নতুন, অর্থাৎ পিটিআইতে কোনো ধরনের প্রশিক্ষণ পাননি, যারা এই বেজলাইন সার্ভে সম্পর্কে কোনো রকমের ধারণা নাই, তাদেরকে আমরা চাপিয়ে দেব না। তারা একটু, যারা প্রত্যেকটা বিদ্যালয়ে যারা সিনিয়র শিক্ষক আছেন, 1-2 জন যারা অভিজ্ঞ, অথবা ক্লাস্টারে অথবা উপজেলায় অথবা সংশ্লিষ্ট উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার অথবা ইউআরসি ইনস্ট্রাক্টর অথবা যে কোনো পিটিআই ইনস্ট্রাক্টর, তাদের শরণাপন্ন হয়ে প্রক্রিয়া সম্পর্কে একটা ভালো ধারণা নিয়ে বেসিক বিষয়টা দেখে, অথবা এ জাতীয় অনেক ভিডিও অনলাইনে আছে, সেই ভিডিওগুলো দেখে আমরা যদি নিজেদেরকে শানিত করতে পারি, তারপরে বুঝতে পারবো। তো মোটা দাগে এখন এখানে বলার জন্য যে পরিচালনা প্রক্রিয়াটা হবে বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত না করে, অর্থাৎ যদি 30 জন 40 জন স্টুডেন্ট থাকে ক্লাসে, আপনি 10 জন 10 জন করে 2 দিন 3 দিনের মধ্যে এটা সমাপ্ত করবেন, এবং যার একবার হয়ে গেছে তাকে দ্বিতীয়বার আর করার দরকার নেই। তো এরপরে পরিচালনা প্রক্রিয়া শেষ করার পরে ডাটা সংরক্ষণটা কিভাবে হবে, যে এই 3টা ক্রাইটেরিয়া, এখানে আমরা 3টা নাম দেখতে পাচ্ছি, একটা অগ্রগামী দল, একটা শ্রেণীমানের দল, একটা দুর্বল দল। এ নিয়ে শিক্ষাবিদদের মধ্যে নানা মানে মতামত আছে, নানা মুনির নানা মত আছে। এই ক্রাইটেরিয়া 3টা আইডেন্টিফাই করা, এটা হলো সবচেয়ে মুখ্য উদ্দেশ্য, যে নামেই হোক না কেন। আমার কাছে এই তিনটা নাম পছন্দ হয়েছে, আমি নিয়েছি, অন্য নামও থাকতে পারে, যে সাবলীল পাঠক, সহায়তা প্রয়োজন, তারপরে কি যে শিক্ষকের সহায়তায় পড়তে পারে, নানাভাবে নানা নামে আসতে পারে। তো যে নামে আসুক না কেন, 3টা ক্রাইটেরিয়া আমরা আইডেন্টিফাই করে ডাটাটা একটা রেজিস্টারে সংরক্ষণ করব। এবং এরপরে পরবর্তী হলো যে শিক্ষক আপনি এই আঙ্গিকে যখন প্ল্যান করবেন, দেন আপনার টিজি অনুসারে পাঠ দিতে যাওয়া, অর্থাৎ শিক্ষক সহায়িকা অনুসরণ করে পাঠ দেয়া, আপনার পাঠ পরিকল্পনা করা অনেকাংশে সহজ হয়ে যাবে। কারণ আপনার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থী অগ্রগামী দলে 30 জনের মধ্যে কতজন আছে, এখানে তাদের নাম লেখে একটা রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে। তারপরে শ্রেণী মানে দলে কয়জন আছে, দুর্বল দলে, অর্থাৎ যারা বর্ণও চিনে না অথবা শুধু বর্ণই চিনে আর কোনো শব্দ উচ্চারণও করতে পারে না, সেরকম লেভেলের কয়জন আছে, তখন আপনি, অর্থাৎ মোটামুটি আমাদের বেসিক টার্গেট থাকবে শ্রেণীমানের দলে অন্তত পক্ষে সবাইকে নিয়ে আসা। তো এইটা করে যেটা হলো যে এই কতগুলো বিষয় আমরা বেসিক বিষয়গুলো মনে রাখবো। এটা করতে গেলে, যে বেসলাইন করতে গেলে অবশ্যই আমরা লেভেলের দক্ষতাটা অর্জন হয়ে যাওয়ার কথা, সেইটা বিবেচনা করব। কোনো অবস্থায় প্রথম শ্রেণীর শিক্ষার্থীকে আমি পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তক দিয়ে যাচাই করতে যাব না, এই বিষয়টা আমরা খেয়াল রাখব। আর একটা হলো যে ফলাফল সংরক্ষণ করব। আমার মূল উদ্দেশ্য তো বলেছি যে ওই 3 ধরনের ক্রাইটেরিয়া, সেটা যদি আমি আইডেন্টিফাই করতে, সমস্যা উদ্ঘাটন করতে না পারি, সেক্ষেত্রে পৃথকভাবে একটা কেস স্টাডি বা অ্যাকশন রিসার্চ করা যায়। তো সেটা ভিন্নভাবে অ্যাকশন রিসার্চ কীভাবে আমরা শ্রেণীকক্ষে করব তা নিয়ে একটা ভিন্ন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। আর একটা বিষয় হলো যে
এটা সবচেয়ে সুবিধা হবে যে পাঠদানের সময় শিক্ষার্থীর চাহিদা অনুযায়ী আপনি বিশেষভাবে ব্যবস্থা নিতে পারবেন। অর্থাৎ যদি আপনি দেখেন যে ক্লাসে আপনার দুর্বল দলের সংখ্যা 30 জনের মধ্যে 25 জনই পড়ে আছে, তা যারা বর্ণই চিনে না, সেটা হোক প্রথম শ্রেণী হোক, দ্বিতীয় শ্রেণী অথবা তৃতীয় শ্রেণী, যেই শ্রেণী হোক না কেন, তাহলে আপনার ওই তথাকথিত কি বলে যে সিলেবাস শেষ না করে আমরা আমাদের সেই মানটা অন্তত যেন বাংলা যেন চলে পড়তে পারে, বুঝতে মানে শব্দটা যেন উচ্চারণ করতে পারে সঠিকভাবে, সেই লেভেলে নিয়ে যাওয়ার জন্য আমাদের এই কার্যক্রমগুলো করতে হবে। আর এর পাশাপাশি যেটা খেয়াল রাখতে হবে যে এটা খুব বেশি যেন মেকানিক্যাল না হয়, অর্থাৎ একেবারে টুলস মেনটেন করে টুলস তৈরি করে করতে পারলে খুব ভালো। কিন্তু যদি কোনো শিক্ষক মনে করেন যে তিনি আসলে বুঝতে পারতেছেন কোথায় সমস্যা, সেক্ষেত্রে যদি তিনি কিছু মৌখিক ছোট ছোট প্রশ্নের মাধ্যমেও তিনি করেন, সেটা করা যাবে, একটু রিল্যাক্স ওয়েতে করা। তবে যেটা বেশি ইম্পর্টেন্ট যে আপনার একটা রেজিস্টার থাকতে হবে, অর্থাৎ আপনার এই রেজিস্টারে যদি আপনি দেখেন একটা হ্যাভ এ লুক আপনি করতে পারবেন যে আমার শ্রেণীতে 3 ধরনের এই শিক্ষার্থীটা আছে, তো এদেরকে আমি অন্তত শ্রেণীমানের দলে কিভাবে নিয়ে আসতে পারি। আর সবচেয়ে ওয়ার্নিং কথা হলো যে যার এই বিষয়ে মোটেও ধারণা নাই তিনি এটা মোটেই করতে পারবেন না, অথবা তিনি শুধুমাত্র ফর্ম ফিল আপ করে রাখবেন। এই জন্য সম্মানিত প্রধান শিক্ষক যারা আছেন বা প্রত্যেকটা বিদ্যালয়ের যারা দক্ষ শিক্ষকবৃন্দ আছেন অথবা যারা দক্ষ কর্মকর্তা আছেন, তাদের সকলকে আহ্বান জানাবো যে আমরা যেন একটা মেন্টরিংয়ের জায়গা থেকে আমরা যারা একেবারে আমাদের প্রাথমিক বিদ্যালয়ে নতুন শিক্ষক যারা এসেছেন, যারা এখনও ডিপিএড প্রশিক্ষণ পাননি, পিটিআইতে যাননি, তাদেরকে যেন আমরা কিছুটা হলেও ধারণা দিয়ে কাজটিকে এগিয়ে নিতে পারি। আর যদি তাদেরকে এই ধারণাটা না দেয়া হয়, তাহলে তারা একটা মিসকনসেপশন পেতে পারেন এবং তিনি এটার প্রতি আগ্রহ হারিয়ে ফেলতে পারেন এবং এর মূল উদ্দেশ্য ব্যর্থ হতে পারে। তো এই ছিল আমার মোটামুটি একটা আপনাদের সামনে উপস্থাপন যে কী করে বেজলাইন সার্ভেটাকে শেষ করা যায় আমরা জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে, যার দ্বারা আমরা বিদ্যালয়ে আমাদের শিক্ষার্থীদের পঠন দক্ষতা বাড়াতে পারি। যদিও পঠন দক্ষতা বাড়ানোর জন্য আরও অনেক কৌশল আছে, আমি ইতিমধ্যে একটা ভিডিও করেছি, তো সেটার বিস্তারিত লিঙ্কও আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এই পর্যন্তই, পরবর্তীতে এ বিষয় নিয়ে আরও বিস্তারিত বিশদ কথা নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। তো সেই পর্যন্ত সবাইকে সাধুবাদ, মোবারকবাদ এবং ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।